প্রতি বছর বাংলাদেশ থেকে আনুমানিক 1 মিলিয়ন বাংলাদেশি বিদেশে যান। এই বিশাল সংখ্যক অভিবাসী রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছেন, একই সাথে সমাজ ও দেশকে করছেন উন্নত। বলা হয় বৈদেশিক আয়ের দিক থেকে এটি বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম শিল্প। বাংলাদেশ বিশ্বের যে কোনো দেশের মধ্যে ষষ্ঠ সর্বাধিক অভিবাসী প্রেরণ করে এবং অষ্টম সর্বাধিক রেমিটেন্স গ্রহণ করে। তারপরও এই ক্ষেত্রে রয়েছে নানাবিধ চ্যালেঞ্জ। অনেক আইন ও নীতিমালা থাকলেও তা বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। দর্শক, কিভাবে আমরা অভিবাসনের এই খাতকে আরও ভালোভাবে পরিচালনা করতে পারি তা নিয়ে আজকের আয়োজন। সেই প্রশ্নগুলোর উত্তর পেতেই ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে IOM বাংলাদেশ এবং যমুনা টেলিভিশনের যৌথ আয়োজন অভিবাসনে সুশাসন। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। দর্শক, আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে থাকবো আমি আহমেদ রেজা এবং আমার অতিথি হিসেবে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর আহমেদ মনিরুস সালেহিন, মাননীয় সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়। And today we have a very special guest among us, His Excellency Abdus Sattar Iswaib, Chief of Mission, IOM Bangladesh. Your Excellency, you are very welcome to in our show. And মাননীয় সচিব, আপনাকেও আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আসলে আপনাকে দিয়ে শুরুটা করতে চাই আমাদের এই আয়োজনের, এবং আমাদের অনেকগুলো প্রশ্ন আছে আপনাদের দুজনের কাছে। আমরা আসলে একটা বিষয় বলছিলাম যে আমরা শুরুতে বলছিলাম যে বাংলাদেশ অভিবাসনের নীতি নিয়ে অনেক চ্যালেঞ্জ রয়েছে, যে নীতিগুলো নিয়ে আসলে একটু কাজ করলে আমাদের যে অভিবাসীরা রয়েছেন তাদের একটু ভালো হয়, তাদের যাতায়াতটা, তাদের অভিবাসনের যে খরচটা কিংবা তাদের বিদেশে গিয়ে কাজ করার যে পরিকল্পনাগুলো তাদের রয়েছে সেগুলো আসলে সহজ হয়। সেটি নিয়ে নিশ্চয়ই আপনি একদম মাঠ পর্যায়ে কাজ করেন, আপনি নানা ধরনের চ্যালেঞ্জ ফেস করেন। আমি একটু জানতে চাই আপনি আসলে কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হন? ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ জানাই চমৎকার একটি আয়োজনের জন্য, যে বাংলাদেশের জন্য অভিবাসন খুব গুরুত্বপূর্ণ এবং সেই জন্যই এখানে যাতে সুশাসন নিশ্চিত হয়, সেটি আমরা যারা এই অভিবাসন প্রক্রিয়ায় বিভিন্নভাবে জড়িত, সেটি সরকার হোক বেসরকারি হোক, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি শুরুতেই বলেছেন যে আমাদের মাইগ্রেশন পলিসি আছে, এবং আপনার শুরুর আরও আলোচনায় বলেছেন যে অনেক সময় আমাদের এই পলিসি বাস্তবায়নে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। কথাটা খুবই সত্যি। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ সরকার যে ধরনের পলিসি ফর্মুলেট করেন এবং তা বাস্তবায়ন করেন, সেক্ষেত্রে আমরা সাধারণত হোল অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড হোল অফ দ্য সোসাইটি অ্যাপ্রোচ, মানে সমগ্র সরকার এবং সমগ্র সমাজ এবং সরকার দুই পক্ষকে একসাথে করে কাজ করতে চাই। এবং এটা করতে চাই এই জন্যই যাতে পলিসিগুলো কার্যকর এবং কার্যকরভাবে এবং দক্ষতার সাথে ইমপ্লিমেন্টেড হয়। কিন্তু অনেক সময় এই কোঅর্ডিনেশনের কিছু ঘাটতি থাকে। আমি বলছি না যে কোঅর্ডিনেশনই একমাত্র কারণ, কিন্তু কোঅর্ডিনেশনের যদি আমরা আরও ইমপ্রুভ করতে পারি, আরও যদি সবাইকে এনগেজ করতে পারি, সেটা একটা বড় কারণ হবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আসলে অভিবাসন খুব কমপ্লেক্স একটা ইস্যু। বিশেষ করে আমরা শ্রম অভিবাসনের কথা যদি বলি, সেখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত আছে। তার এক নম্বর ফ্যাক্টর হচ্ছে যে যিনি বিদেশে যাচ্ছেন তিনি তার যাওয়া সম্পর্কে কতটুকু সচেতন, তিনি কতটুকু জেনে বুঝে বিদেশে যাচ্ছেন। আমরা সবসময় বলি যে ইনফরমেশান ভিত্তিক ইনফর্মড ডিসিশান তাকে নিতে হবে, এবং তাহলে তার অভিবাসনের যে ঝুঁকি তা অনেকটাই দূর হয়ে আসবে। আমাদের এখানে দালালদের দৌরাত্ম্য আছে। আমরা এই টোটাল সেক্টরটাকে, এটা আমাদেরকে যে পরিমাণে অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করছে, আমরা ওইভাবে এখনও পুরোপুরি ফর্মাল করতে পারিনি। আমাদের অনেক এজেন্সি আছে, আমাদের এই মুহূর্তে প্রায় 2000 এজেন্সি আছে, কিন্তু তারপরেও অনেক এজেন্সি অনেক বেশি নির্ভর করেন দালাল বা মধ্যস্বত্বভোগীদের উপর। আমরা চেষ্টা করছি যে এই দালাল বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কীভাবে কমানো যায়, কিভাবে যদি তারা থাকেন তাহলে কিভাবে তাদেরকে আইনি কাঠামোর ভেতরে আনা যায়। আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে বিদেশে যারা এই দেশ থেকে কর্মী নেন, তারা অনেক সময় ওই দেশে, আপনি জানেন যে ভিসা ট্রেডিং হয়, এটা তাদের ভিসা বা এই ডিমান্ড লেটার, এইগুলোর ক্ষেত্রে কিছু অনৈতিক পন্থা অবলম্বন করা হয়। এটিও আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমি মনে করি যে আরেকটা চ্যালেঞ্জ, যে আমরা দক্ষতার উপর যতটুকু গুরুত্ব দিতে চেয়েছি, আমরা আমাদের মুজিব বর্ষ পার করেছি, সেখানে আমরা বলেছি যে মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান।
দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্পদ দুইই মিলে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে দক্ষতার উপর যদি আমরা জোর দিই, ইনফর্ম ডিসিশনগুলো যদি আমরা নিতে পারি এবং আমাদের বায়োলেটারাল নেগোসিয়েশনে যদি নৈতিক অভিবাসনের প্রতি আমাদের দুই পক্ষের সেন্ডিং অর্গানাইজেশন এবং রিসিভিং কান্ট্রি দুই পক্ষের একটা সমঝোতা থাকে, তাহলে সত্যিকার অর্থে মাইগ্রেশন একটা ডেভেলপমেন্ট টুল হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। আপনি চ্যালেঞ্জগুলো বললেন, সেখানে আসলে দালালদের দৌরাত্ম্যের কথা বললেন, সচেতনতার অভাবের কথা বললেন, অনৈতিক কর্মপন্থার কথা বললেন, এবং এটি নিরসনে আমরা দেখেছি যে আপনি একদম শুরুতে যেই শব্দটি আপনিই বলেছেন, সমন্বয়ের একটা ঘাটতি রয়ে গেছে আমাদের মন্ত্রণালয়ের বিভিন্নভাবেই কার্যক্রমটা বাস্তবায়নের ক্ষেত্রে। সেটিকে আসলে নিরসনের কি উপায়? আসলে আমরা তো সবসময় এই জায়গাটাতেই চিন্তাগ্রস্ত রয়েছি। আমার মনে হয় যে সমন্বয়ের ঘাটতি এটা প্রধান কারণ না। সমন্বয় আমাদের প্রচুর ভালো আছে। যেমন আমাদের সাথে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আমাদের উন্নয়ন সহযোগী IOM আমাদের সাথে কাজ করছেন, আমাদের সাথে কাজ করছেন ILO, বাংলাদেশে সরকারি বেসরকারি সবাই কাজ করছেন, এবং আমরা অনেক বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করেছি তাদের সহযোগে, তাদের সাথে কাজ করে। আমার কাছে মনে হয় যে সমন্বয়ের যে অংশটা আছে, এটি ক্রমশ আমাদের অ্যাপ্রোচ, যেহেতু হোল অফ দ্য সোসাইটি, হোল অফ দ্য গভর্নমেন্ট অ্যাপ্রোচ আছে, সেখানে এটি আস্তে আস্তে আমরা কাটিয়ে উঠব। এবং বিশেষ করে আমাদের মন্ত্রণালয় আমরা খুবই বিশ্বাস করি যে মাইগ্রেশন একটি সামগ্রিক দায়িত্বশীলতার বিষয়। আমরা এটাকে বলি যে মাইগ্রেশন ইজ এ কালেকটিভ রেসপন্সিবিলিটি। তো এইখানে আসলে সমন্বয় যদি ঠিকমতো না হয় তাহলে অসুবিধা হবে। এই জন্যই আমাদের খুব বড় ফোকাস হচ্ছে যে সমন্বয়টা কীভাবে আমরা বাড়াবো। আমাদের, আপনি জেনে খুশি হবেন বা আমরা যারা আমাদেরকে শুনছেন তারা জানবেন যে এই সমন্বয়ের জন্য আমাদের মাননীয় মন্ত্রীর নেতৃত্বে একটি অভিবাসন ফোরাম আছে। সেই ফোরাম কিন্তু কম্পোজড হয়েছে, সেই ফোরাম গঠিত হয়েছে সমস্ত স্টেক হোল্ডারদের প্রতিনিধিত্ব নিয়ে। এরপরেও আরেকটি বড় ফোরাম আছে যেটি মাননীয় প্রধানমন্ত্রী চেয়ার করেন, সেটা হচ্ছে মাইগ্রেশন বিষয়ে জাতীয় স্টিয়ারিং কমিটি। সেটাতেও বিভিন্ন মন্ত্রণালয় যুক্ত আছে। অর্থাৎ সমন্বয়ের এই বিষয়টির বিষয়ে আমরা অত্যন্ত সচেতন। আমরা মনে করি যে এই সমন্বয় বর্তমানে যেভাবে আছে এটাকে আরও উন্নত করা যেতে পারে, উন্নত করার সুযোগ আছে, আরও ভালো করার সুযোগ আছে। কিন্তু আমি এটা মনে করি না যে সমন্বয় এখানে বড় সমস্যা। সমন্বয়হীনতা বলে আসলে কিছু নেই, সমন্বয় আছে, বাট ডেফিনেটলি দ্যার ইজ অ্যাম্পল অপরচুনিটি ফর ফার্দার ইমপ্রুভমেন্ট। নিশ্চয়ই সেখানে আবার যে স্টেক হোল্ডাররা রয়েছে তাদেরও আসলে একটা পূর্ণ সহযোগিতা প্রয়োজন, এবং সেটা শুধুমাত্র যে সরকারের পক্ষ থেকে একটা এন্ড থেকে শুধুমাত্র চেষ্টা করে যাবে নিরন্তর, সেটা তো না, আসলে প্রত্যেকটা এন্ড থেকেই চেষ্টাটা করতে হবে। আমরা সেই বিষয়টা একটু জানবো, বাট আই হ্যাভ এ কোয়েশ্চেন টু ইউ, আই হ্যাভ মেনি কোয়েশ্চেন টু ইউ বেসিকলি। সো মাই ফার্স্ট কোয়েশ্চেন ইজ রিগার্ডিং অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটিস অফ IOM mission established in Bangladesh 1999. So from that time you are closely working here. But my question is regarding about that, what are the challenges in the field of migration and what are the positive aspects we can see in the migration governance? Thank you very much. First of all, I thank you for inviting us to attend your show. I understand this is not the first time IOM is being invited, and that's is a good gesture, and I hope in my turn I would be continuing the work with you. Yes, the IOM, or UN Migration Agency we call it, has been established since 1992 in this country. We have a very long relationship with the government of Bangladesh. It goes back to following the Gulf War in 1992, when our country, the Bangladesh as a member state of IOM, has requested IOM to support return of the stranded Bangladeshis following that Gulf War back, and then it continued during the Libya crisis, where we have really helped a lot of stranded Bangladesh nationals coming back home following the fall of Libya as a country. So it is just giving a background of relationship that we have with Bangladesh. To be frank, I'm very pleased and honored to be in show with Mr. Salian, the secretary of the ministry, which I have already told him, and I can openly say that for me, the Minister of Expatriate Welfare and Overseas Employment, or IOM, is a part of this ministry. The ministry is a ministry that we work, and we cherish this partnership going forward. And as a representative for the organization, I would be taking it forward. So, I mean,
talking about the migration, I think I have been listening. Also, I don't speak Bangla, but I do understand what Mr. Salehin has been telling. That I agree with him that it is a shared responsibility. Yeah. Migration today is a very complex transnational phenomenon that involves many complex interlinked issues and challenges. So talking about Bangladesh as a country, I've been always telling that Bangladesh for me is a country of migration. And this country and the government of this country has really taken it quite serious because they understand that it's a mega trend, it is a contributor to development, and today Bangladesh is the sixth the country in the top of 6 countries that are sending migrants, and maybe top of 8 countries receiving remittances. So it's quite big. So it is a shared responsibility. We as an intergovernmental organization are standing next to the government to continue our support, and this is how we would be working. And looking at the global level, I would also just mention about the development, the importance that migration is being given by the member state, by the whole world. Is you may remember that in 2016 the UN General Assembly decided to come together. There was a high-level event to address the need of this large number of the people on move, and which has resulted to the New York Declaration for Refugees and Migrants, where 193 member states of UN have agreed that they should be a framework that brings all us together, and exactly goes back to what we've been talking about, shared responsibility to do it. So, and then in New York Declaration was a motion, the process intergovernmental consultation and negotiation, which led actually to adoption of the Global Compact on Safe, Orderly and Regular Migration in Marrakesh in 2018. I've been always telling about how important this process was. I just wanted to also highlight that although there are a lot of the document is non-binding, but it ended up to be non-binding, legally non-binding as a document for implementation to the member state. But important is that during 2 years, the member states like Bangladesh and other countries have actually they've been in consultation themselves to come to the term and to come to these 23 objectives of the Global Compact that is implemented here. So here in Bangladesh, we are all very closely working with the government and with the Ministry of Expatriate Affairs of Overseas Employment for making, for supporting them technically to implement that Global Compact, because Bangladesh has been a vocal voice, and Bangladesh government has been the one that actually pushed for adopting this Global Compact, which we are very grateful for that. Thank you. Your Excellency, as His Excellency Dr. Salehin mentioned about the awareness problem in Bangladesh, and also there a problem of broker. So regarding this perspective, do you have any initiative with the collaboration of government? Yes, we are very closely working with the government of Bangladesh on a project called Protasha. Yeah. And the name of today's show is also coming from that. This is a project led by the government of Bangladesh. It's funded by European Union and implemented by us together in partnership with BRAC. Is actually looking at the migration governance and sustainable integration of migrants, and it is one of the components is raising awareness and making sure that people understand what is legal migration, what is the consequences of irregular migration, in a way that they may end up to be in the difficult situations. And to me, I think I have been here, as you may probably know, that's my 2nd time in Bangladesh. I was posted here before in 2015, 2018, and then coming back again, I learned this country, I learned the way how it works, particularly on the migration. To me, it is an issue of not having the information, these people as first hand. Those people who go through dalal or go through middleman are those who people do not have the required information in hand. So we are focusing on making sure, supporting the government of Bangladesh, supporting those authorities on the ground, the offices of under the Ministry of Expatriate Affairs and Overseas Employment, to make this awareness campaign, to tell them what is important for them to know, what is their right and how they can legally migrate. There are a lot of legal pathway to migration which people do not know. And that ends up to be people going to their middlemen, to the people to support them, and unfortunately that adds
not only makes it complicated, but it's the cost of migration higher and higher. So you mentioned that you have a huge experience to work with Bangladesh. So regarding this, I want to know about which is the most difficulties part to work with Bangladeshi government or Bangladeshi migrants. Well, first of all, migration is quite an, as I said, complex phenomena in a way that it requires a lot of engagement. It's not. It is of course for looking at from the perspective of the migrant workers or potential migrant workers, for him is to make sure how he can go abroad and earn money. But in order to make sure that this aspirations of becoming migrant will be implemented, there is, as Dr. Salehin has mentioned, a whole society and whole governance approach is required. So there is a ministry that works with, but also there are few different ministries that we are very closely working. For one of them is the Ministry of Foreign Affairs, because it's a foreign relationship, right? So it's a bilateral labor agreement. It is we are talking about international migration, and also Ministry of Home Affairs to tackle the issue of irregular migration. So therefore, for me, challenges is how to make sure this. Different stakeholders come together to support the process that by the end of the day a migrant worker or Bangladeshi national will receive the support that he needs in order to be successful in his migration journey. Thank you. মাননীয় সচিব, আমার আসলে বেশ কিছু প্রশ্ন আছে। সেটি হচ্ছে যে সম্প্রতি আপনি প্রথম আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরাম IMIRF সেটিতে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশের পক্ষ থেকে আমাদের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে এবং সেখানে ঠিক আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরামে আমরা আসলে কি নিয়ে এসেছি, সেখানে নানাবিধ ডিসকাশন হয়েছে, নানাবিধ আলোচনা হয়েছে। সেই ডিসকাশনে বাংলাদেশ আসলে কি পেয়েছে বা বাংলাদেশ থেকে কোন কোন বিষয়গুলো হাইলাইটস করা হয়েছে সেটি আমরা জানবো। তবে দর্শক, তারা একটি বিরতি নিতে হচ্ছে। আমরা ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না, ফিরবো একটু পরেই। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজন অভিবাসনে সুশাসন এই প্রোগ্রামে, এবং আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর আহমেদ মনিরুল সালহিন, মাননীয় সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়। অ্যান্ড টুডে উই হ্যাভ এ ভেরি স্পেশাল গেস্ট অ্যামং আস, আব্দুল সত্তার সোয়েব, মিশন চিফ IOM বাংলাদেশ। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা যেই প্রশ্নটাতে ছিলাম, আমি আসলে বলছিলাম যে সম্প্রতি IMRF-এ যোগদান করেছিল বাংলাদেশ, এবং সেখান থেকে বাংলাদেশ মাইগ্রেশনের এই খাতে কোন কোন বিষয়গুলো আসলে বেশি করে হাইলাইটস করেছে বা আলোচনায় ছিল? জি, ধন্যবাদ। এই প্রথমবারের মতো যে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম হয়েছে জাতিসংঘে, সেটিতে বাংলাদেশ অংশ নিয়েছে আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি দলে, সেই দলে আমিও ছিলাম। এটি বাংলাদেশের জন্য একটা বিশেষ সম্মান এবং অভিজ্ঞতার জায়গা, এই জন্যই যে বাংলাদেশের যে স্থায়ী প্রতিনিধি জাতিসংঘে আছেন তিনি এবং আরেকটি দেশের প্রতিনিধি, তারা দুজনই এটার যে প্রোগ্রেস রিপোর্টটা তৈরি করেছেন। সো বারবারই বাংলাদেশের নাম উচ্চারিত হয়েছে ধন্যবাদ দেওয়ার ক্ষেত্রে। ইতিমধ্যেই আমাদের সহকর্মী IOM চিফ উল্লেখ করেছেন যে এই GCM-কে নিয়েই কিন্তু এই রিভিউটা, গ্লোবাল কম্প্যাক্ট ফর মাইগ্রেশন, সেটিতে বাংলাদেশের একটি বিশাল ভূমিকা আছে। 2018 সনে মরক্কোর মারাকেশে এটি গৃহীত হয়েছে, এবং এটি প্রণয়নের ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অবদান আছে। শুরুতেই তিনি প্রথম 2016 সনের এটি প্রস্তাব করেছিলেন যে এই ধরনের একটি কম্প্যাক্ট থাকা দরকার। এটি পরবর্তীতে 2018-তে বাস্তবে রূপ নিয়েছে। তাই গ্লোবাল কম্প্যাক্ট ফর মাইগ্রেশনের ক্ষেত্রে বাংলাদেশের কমিটমেন্ট একটু অন্যরকম। আমরা যেহেতু আগেই আমি উল্লেখ করেছি যে অভিবাসন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের অর্থনীতি, আমাদের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে বিশ্বের সামগ্রিক অভিবাসনে বাংলাদেশের একটি বলিষ্ঠ ভূমিকা আছে। আমরা ইতিমধ্যেই নিজেদেরকে GCM চ্যাম্পিয়ন কান্ট্রি হিসেবে ঘোষণা করেছি। তো এইবারের যে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউতে আমরা এখানে সুস্পষ্ট কতগুলো অঙ্গীকার করেছি যে আমরা কি করব। এখানকার মূল অঙ্গীকার যেটি হচ্ছে আমাদের এই কম্প্যাক্টের মূল অঙ্গীকার, সেটা হচ্ছে টু এনশিওর সেফ, অর্ডারলি অ্যান্ড রেসপন্সিবল মাইগ্রেশন।
তো সেটি করার জন্য আমরা আমাদের যে কাজগুলো আছে সেগুলো করছি। এর মধ্যে উল্লেখযোগ্য কতগুলো জিনিস হচ্ছে যে আমাদের 2013 সনের যে আইনটি আছে সেটিকে আরও বেশি যুগোপযোগী করা, আরও বেশি সময় উপযোগী করা। সেটি করতে হলে যেমন আমরা কিছু কিছু জিনিস এখানে নিয়ে আসতে চাচ্ছি, যে আমরা দালালদেরকে বা মধ্যস্বত্বভোগীদেরকে কিভাবে আমাদের একটি আইনি কাঠামো বা জবাবদিহিতার কাঠামোয় নিয়ে আসতে পারি। আমাদের এখানে রিইন্টিগ্রেশন, প্রতি বছর আমাদের এখান থেকে 10 লক্ষ মানুষ বিদেশে যাচ্ছেন। বিশ্বের 170টি দেশে আমরা বলি 1,20,00,000 মানুষ বসবাস করছেন। তাদের অনেকেই দেশে ফিরছেন। তাদেরকে সামাজিকভাবে পুনরেকত্রীকরণ বা রিইন্টিগ্রেশন করার জন্য আমরা কি কি কাজ করতে পারি, তার জন্য আমরা একটা রিইন্টিগ্রেশন পলিসি হাতে নিয়েছি এবং সেই অঙ্গীকার আমরা করে এসেছি। সবচেয়ে বড় আরেকটা যে জিনিস আমরা বলেছি, যেটি আমাদের IOM সহকর্মী বলেছেন, তারা সকল ক্ষেত্রে আমাদের যে সহযোগিতা করছেন, আমরা খুব আন্তরিকভাবে তাদের এই সহযোগিতার স্বীকার করি। আমরা মনে করি যে ইলিগ্যাল মাইগ্রেশন সামগ্রিকভাবে বিশ্বের জন্য একটি সমস্যা। কোনো দেশই এটা অফিসিয়ালি চায় না। বাংলাদেশেও এই ক্ষেত্রে ইলিগ্যাল ইমিগ্রেশন বা অবৈধ অভিবাসনের ক্ষেত্রে বাংলাদেশের 0 টলারেন্স আছে। তো আমরা মনে করি যে এই ক্ষেত্রে একটা বড় পাথওয়ে হবে যে টু প্রমোট লিগ্যাল মাইগ্রেশন। যেসব দেশে অন্যান্য দেশের কর্মীদের চাহিদা আছে, সেই সব দেশে যদি লিগ্যাল পাথওয়েটা তৈরি হয়, তাহলে ইলিগ্যাল পাথওয়েটা অনেকটাই বন্ধ হয়ে যাবে। সুখের খবর বা খুশির খবর হচ্ছে যে ইউরোপিয়ান অনেক কান্ট্রি সেটি করছেন। গ্রিসের সাথে বাংলাদেশ একটি এরকম শ্রম অভিবাসন সংক্রান্ত চুক্তি করেছে। মাল্টা এবং ইটালি এই ধরনের এইগুলো প্রক্রিয়াধীন আছে। তো আমরা এই প্রমিসগুলোই করেছি। আমাদের মূল প্রমিসটা হচ্ছে যে আমাদেরকে সুশাসন, যে ওখানে যে 23টা অবজেক্টিভ আছে, প্রত্যেকটার জন্য আমরা ইতিমধ্যেই একটা অ্যাকশন প্ল্যানের মতো করেছি, যেটাকে আমরা বলছি মাইগ্রেশন গভর্নেন্স ফ্রেমওয়ার্ক। সেইটার আলোকে সবাইকে নিয়ে আমরা যাতে কাজ করতে পারি। এইখানে আমাদের রিক্রুটিং এজেন্টরা আছেন, এইখানে যারা যাবেন তারা আছেন, সমাজের বিভিন্ন অংশের মাইগ্রেশন অ্যাক্টিভিস্ট আছেন, যারা বিভিন্নভাবে মানুষকে সচেতন করতে পারেন, ইনফরমেশন দিতে পারেন। আপনি উল্লেখ করেছেন যে ইতিমধ্যেই অন্যান্য অনেকগুলো সরকারের মন্ত্রণালয় এবং বিভাগ কাজ করছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, এবং তার পাশাপাশি আছেন যে বিদেশে যারা নিচ্ছেন, ওই দেশের এমপ্লয়ার, ওই দেশের সরকার, ওই দেশের নিয়ম নীতি, সেইগুলোকে মেনে আমরা কিভাবে সত্যিকার অর্থেই একটি সুষ্ঠু, নিরাপদ, নিয়মতান্ত্রিক এবং নৈতিক অভিবাসন নিশ্চিত করব। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা বুঝতে পেরেছি যে আমাদের দেশের মাইগ্রেশনে, আমি এই কথাটা আগেও উল্লেখ করেছি, আমাদের মাইগ্রেশন হতে হবে কোয়ালিটি মাইগ্রেশন, গুণগত মানসম্পন্ন মাইগ্রেশন, সংখ্যাবাচক মাইগ্রেশনের যে বিষয় হচ্ছে আমরা একটা প্যারাডাইম শিফট করতে হবে, এবং সেটি করতে হবে দক্ষতা দিয়ে। যে দক্ষতা আন্তর্জাতিক বাজারে প্রয়োজন। আমার মানুষ যদি দক্ষ হন, সচেতন হন, তাহলে তার যে একজন হিসেবে যে ভালনারেবিলিটিস আছে, যে ঝুঁকিগুলো আছে, তা অনেকগুলো কমে যাবে। আমরা দেখেছি যে কোভিডের সময় আমরা গত 2 বছর 2020-এর মার্চ মাস থেকে এখনও সেটা চলছে, কিন্তু ইতিমধ্যে কিছুটা হয়তো অবস্থা ভালো হয়েছে, যে মাইগ্রেন্টরা খুব বেশি মাত্রায় এই ভালনারেবল সিচুয়েশনের শিকার হয়েছেন। এবং কারা বেশি হয়েছেন? যারা কম দক্ষ, যারা অনিয়মিত শ্রমিক, তারা। সো লিগ্যালিটি অফ মাইগ্রেশন এবং স্কিল্ড মাইগ্রেশন, এই জিনিসটি আমরা খুব সুস্পষ্টভাবে নিশ্চিত করতে চাই। এই সুযোগে আমি একটা কথা বলতে চাই যে গত বছর আমরা 2টা জিনিস একসাথে পালন করেছি। একটি হচ্ছে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং আমাদের জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এই 2টাকে একসাথে করে আমরা মন্ত্রণালয়ে একটা স্লোগান ঠিক করেছি, একটা অঙ্গীকার তৈরি করেছি। সেটি হচ্ছে শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা। অর্থাৎ এই IMRF-এ আমাদের মূল বক্তব্যটি এটি, যে আমাদের অভিবাসন হবে নৈতিক, অভিবাসন হবে
মর্যাদাপূর্ণ এবং তার জন্য যা যা করার দরকার সেটি আমরা করব। IMF থেকে মানে বাংলাদেশ কি এনেছে সেটা যদি একদম ছোট করে একটু বলেন, এবং আপনাদের জায়গা থেকে অগ্রাধিকারের জায়গাগুলো বললেন আপনি, সেটা যদি মোটা দাগে আরেকটু বলা যায়। আমি মনে করি যে IMF আপনাকে প্রথমগুলো একটা জিনিস হচ্ছে গ্লোবাল কম্প্যাক্ট ফর মাইগ্রেশন হচ্ছে একটি নন বাইন্ডিং স্টেট লেড প্রসেস, মানে একটা দেশ নিজে কি করবে সেটি অঙ্গীকার করা হয় অন্যদের কাছে। তো সেই অঙ্গীকারটা হচ্ছে যে আমরা এই যে আমাদের আইন কানুনগুলোকে যুগোপযোগী করব, দক্ষতার উপর আরও বেশি জোর দেব, দক্ষ কর্মী বিদেশে পাঠাবো, আমরা রিইন্টিগ্রেশন যারা ফেরত আসবে তাদেরকে সামাজিকভাবে যাতে তারা পুনর্বাসিত হতে পারেন তার ব্যবস্থা করব, এবং লিগ্যাল পাথওয়ে যেখানে যেখানে ইলিগ্যাল পাথওয়ের ইয়েগুলো আছে, বিষয়গুলো আছে, সেগুলোকে সরে এসে লিগ্যাল পাথওয়ের জন্য আমরা দেশের ভিতরে এবং দেশের বাইরে কূটনৈতিক উদ্যোগগুলো জোরদার করব। ধন্যবাদ মাননীয় সচিব। আমরা একটু ফিরতে চাই ইউর এক্সেলেন্সি, that as we are talking about GCM and Bangladesh is in champion on GCM, so regarding that perspective, Bangladesh United Nation Network OIN Migration and Protasha Project, there are some activities over there. So what is IOM's role in supporting the government for migration governance with different initiative? Oh, thank you very much. Yes, I think sir, I've been mentioning about the IMRF and the GCM. I just wanted to also add on the top that we Bangladesh together with Luxembourg have been the co-facilitator of the IMRF, the International Migration Review Forum that has actually took place this year after 4 years of the adoption of the Global Compact. And I would also like to really applaud it's not about just to be country of champion, but also a leading voice in making sure this important document was adopted, because the declarations of the IMRF are now, as we see, is more forward-leaning than the Global Compact itself, meaning that the role of co-facilitator, the permanent representative of Bangladesh in UN has been really instrumental. I just wanted to applaud and thank the government of Bangladesh on this support. Coming back to the work that we do in the country following the adoptions of the Global Compact for Migration, IOM has taken initiative of establishing Bangladesh UN network on migration, and a network that has been when the adoption of the Global Compact has happened. Also, IOM has been giving the mandate of being coordinator for the UN network globally. So here in Bangladesh, we have established so-called Bangladesh United Nations Network on Migration, separate. And by the way, it was the first network that was established. Now several other countries are establishing, but Bangladesh was the first country that actually supported IOM's initiative to establish this one. The second is that it has not only brought together the UN agency, 8 UN agencies are the member, IOM as a coordinator and secretariat provides secretariat support to the network, but also we are trying to work together with the CSOs, the civil society organization on that being BRAC being one of them, part of the Protasha project. We also have other civil society organization working on that. So the role of the network itself is important in supporting the government's efforts of implementing Global Compact. For example, Dr. Salehin has just referred about the migration governance framework. Bangladesh migration governance framework, I want again to applaud the government of Bangladesh that this is the first of its kind that Bangladesh, specifically for the country of Bangladesh, created this migration governance framework. There is migration governance framework globally. We kind of have that framework that provides guidance to the countries in order how to manage their migration, how to govern their migration. But here in this country, again, a champion again. So there are a lot of examples, I would say, that they are going several steps ahead of the rest of the world in implementing, in showing how they're active on the field of migration. And migration governance, Bangladesh migration governance framework is one of them. Another one is
because migration has also a context of the emergency, right? So it can be forced migration, it can be people can be stranded on that. So therefore, the network has also supported, and IOM has supported the government of Bangladesh to develop Bangladesh migration crisis framework. There's another framework that IOM has been introducing. One is migration governance, which is a more development and making sure that migration is a catalyst for development, to be seen as a development for contributing as a contributor to development, but also migration crisis framework, which is a framework that specifically looks at migrant in the crisis, like people move or people that are stranded, people like, when you're talking about the migration cycle, so it can start as a legal pathway but may end up to be in a irregular status. So people can their status may change within the migration journey. Therefore, we have supported the government also established their migration crisis operation framework, which is also notably, I would say, that we as a network, as IOM says, coordinator for the network, are supporting with other UN agencies and UN member states. There are two technical working groups under this Bangladesh United Nations Migration network. One is on the labor migration and others on country trafficking person. The context of Bangladesh, it was also decided by the members of the network. They decided this is two technical working groups important. One is on the labor migration because, as I mentioned already, Bangladesh is the sixth largest country sending labor force abroad. And the country trafficking is because there are a lot of issues of irregular migration. So people can get, there is not only human trafficking, but human smuggling or being, this is also important thematic area. So these are two thematic areas that CSOs and UN agencies are working on that. I can bring an example that last week we had together with Minister of Expatriate Welfare and Employment, as well as the Minister of Home Affairs, and also the Honourable Minister himself was there, and the Honourable Foreign Minister was there. We commemorated the World Day of Human Trafficking, country human trafficking, which was done, supported by the technical working group of the UN Network on Migration. So, meaning that this network is not only with the UN and civil society, but we are trying to put together how we can support the efforts of the government, because that event on that day was led by the Home Ministry, and the network has actually supported of making it successful. Well, nowadays, trafficking is a very concerned issue for Bangladesh, and not only for Bangladesh, in the whole world, basically. So, we'll discuss about that after having a break. Thank you. দর্শক, আমরা একটা বিরতিতে নিচ্ছি আবারও, এবং ফিরবো একটু পরে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত আমাদের বিশেষ আয়োজন অভিবাসনের সুশাসন, এবং সেখানে আজকে আমাদের অতিথি হিসেবে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর আহমেদ মনিরুস সালেহিন, মাননীয় সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আমাদের সাথে রয়েছেন টুডে উই হ্যাভ এ ভেরি স্পেশাল গেস্ট অ্যামং আস, হিজ এক্সেলেন্সি আব্দুস সাত্তার সোয়েব, মিশন চিফ IOM বাংলাদেশ। ওয়ান্স অ্যাগেন ইউ আর ভেরি ওয়েলকাম টু আওয়ার শো। মাননীয় সচিব, আপনাকে দিয়ে আসলে শুরুটা করতে চাই। আমরা একটু অভিবাসন এবং উন্নয়ন বিষয়ে কথা বলতে চাই, এবং সেটিতে যদি বলি যে অভিবাসন হবে বাংলাদেশের উন্নয়নের মূল কারণ, এমন প্রতিপাদ্য আপনারা নিয়েছেন এবং আপনারা সেই লক্ষ্যে আসলে কাজ করছেন, এবং প্রতি বছর 10 লাখ মানুষ বিদেশে যায় এবং সেখান থেকে যে রেমিটেন্স পাঠায় সেটা 13 মিলিয়নেরও বেশি, এবং সেটি আমাদের দেশের অর্থনৈতিক চাহিদা মেটানোর ক্ষেত্রে অনেকটা বেশি কার্যকর ভূমিকা পালন করে। ঠিক অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং রূপকল্প 2041 নিয়ে যদি আমরা কথা বলি, সেটি বিবেচনা করে আপনি জাতীয় অগ্রাধিকার হিসেবে এই জায়গার বা এই ক্ষেত্রটির কোন নীতিগুলোকে আপনি আসলে প্রায়োরিটি দিবেন বা অগ্রাধিকার দিবেন? জি, ধন্যবাদ। অভিবাসন বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বা রাখছে, এটি ইতিমধ্যেই প্রতিষ্ঠিত সত্য। কিন্তু এটা প্রধান হবে
আমার মনে হয় যে সেটি আমাদের যে উন্নয়ন ট্রাজেক্টরি, যে ডেভেলপমেন্ট ট্রাজেক্টরি যেভাবে আমরা এগোচ্ছি, আমরা ইতিমধ্যেই মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। আমরা একটা ভিশন আছে যে 2041-এ আমরা উন্নত দেশ হব। সেখানে এইটার গুরুত্ব আগের মতো বর্তমানের মতো নাও থাকতে পারে, কিন্তু যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি এবং যে বিষয়টি আমাদের 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আছে, সেখানে অভিবাসন বিষয়ে আমরা বলছি যে 10 পয়েন্ট এজেন্ডা আছে, একটি 10 দফা এজেন্ডা আছে, যে সেখানে আমরা কি করব। আমাদের পার্সপেক্টিভ প্ল্যানেও এইগুলোকে আছে, আমাদের ভিশন 2041-এ। তার মধ্যে মূল বিষয়টাই হচ্ছে যে অভিবাসনের গুণগত মানের পরিবর্তন। আমি যেটা কিছুক্ষণ আগে বলেছি যে একটা প্যারাডাইম শিফট, যে এখন যেভাবে অদক্ষ বা কম দক্ষ, আধা দক্ষ মানুষ বিদেশে যাচ্ছেন, তখন এই আগামী কয়েক বছরে আমরা চাই যে এই দক্ষতার ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আনতে। আপনি জানেন যে বিশ্ব এখন 4র্থ শিল্প বিপ্লব পার করছে, এই সময়টা পার করছে। বিশ্বের কর্মীদের চাহিদার বড় ধরনের পরিবর্তন হচ্ছে। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে, আমাদের যে জনমিতিক সুবিধা সেটা আছে। আমরা তাদেরকে যদি এই বিশ্বের পরিবর্তিত পরিস্থিতিতে, বিশেষ করে অন্য যেসব দেশে জনমিতিক সুবিধা নাই, সেইগুলোকে বিবেচনায় নিয়ে একই সাথে যে শিল্প বিপ্লবের জন্য যেসব প্রয়োজনীয় যে আধুনিক টেকনোলজি সেটা ব্যবহারের দিকে এগোই, তাহলে দেখা যাবে যে আগামীতে আমাদের যে লোকজন যাবেন তাদেরকে ওই সমস্ত বিষয়ে সত্যি সত্যি দক্ষ হতে হবে। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আমাদের এই 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আমাদের যে ডিজিটাল বাংলাদেশের সামগ্রিক যে ব্যবহার, সেই ব্যবহারের মাধ্যমে আমাদের সেবাগুলোকে কিভাবে আরও বেশি কাস্টমার ফ্রেন্ডলি করা যায়, আরও বেশি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। একই সাথে আছে আমাদের যে চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা ইতিমধ্যে কথা বললাম, তার মধ্যে একটা যদি চ্যালেঞ্জকে আমরা বিশেষভাবে বলি বা প্রধান চ্যালেঞ্জ বলি, সেটা হচ্ছে যে কস্ট অফ মাইগ্রেশন। আমি একদম তাই সেই বিষয়টাতে আসছিলাম। সেই কস্ট অফ মাইগ্রেশনকে আমরা কিভাবে কমিয়ে আনতে পারি, এটার জন্য যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা IOM এর যে এথিক্যাল রিক্রুটমেন্ট প্রক্রিয়া, এইগুলোকে অবলম্বন করে আমরা কিভাবে এখানে আনতে পারি, এটা থাকবে আমাদের একটা বড় প্রায়োরিটি। আপনি জানেন যে অভিবাসীদেরকে বিভিন্ন ধরনের সহায়তা করার জন্য আমাদের একটি সংগঠন রয়েছে, একটি ব্যাংক রয়েছে। একটি নাম হচ্ছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, আরেকটি হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এই দুইটা প্রতিষ্ঠানই কাজ করছে দেশে এবং দেশের বাইরে। বিশেষ করে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কাজ করছে যারা বিদেশে কর্মীরা আছেন তাদেরকে কিভাবে সহযোগিতা দেওয়া যায়, তাদের যে কোনো ধরনের পরিস্থিতিতে আইনি সহায়তা থেকে শুরু করে অন্যান্য সহায়তা দেওয়া। প্রবাসী কল্যাণ ব্যাংক দিচ্ছে যারা বিদেশে যাবেন তাদেরকে সহজ শর্তে লোন। আমরা যেহেতু অভিবাসন কস্ট অনেক সময় অনেক বেশি হয়, এই জন্য অনেক কর্মীকে তার জমি জিরাত ভিটেমাটি বিক্রি করে কিংবা অনেক উচ্চ হারে ঋণ নিয়ে তাকে বিদেশে যেতে হয়, এই ধরনের খবর পত্রপত্রিকায় আসে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্ট নির্দেশনা যে যারা যাবেন তারা নির্দিষ্ট পরিমাণের কস্ট দিয়ে যাবেন এবং সেই কস্টটি তারা লোন হিসেবে পাবেন, খুব সহজ শর্তে, কোনো ধরনের জামানত ছাড়া পাবেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে। তো এই কাজগুলো আমাদের প্রায়োরিটির মধ্যে আছে এবং সামগ্রিকভাবে যে জিনিসটা আছে যে আমাদের বর্তমান যে কন্টিনিউয়াস যে একটা প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি যে মানুষকে সচেতন করা, টিভি এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদ, আমাদের মিটিং, আমাদের IOM চিফ আব্দুল সাত্তার এসব বলেছেন যে আমরা সামগ্রিক সরকারের ব্যবস্থাপনা এটা করছি। কিছুদিন আগে আমরা শরীয়তপুরে নিজেরা গিয়েছি, ওখানে আমি, আমাদের পররাষ্ট্র সচিব, আমাদের IGP মহোদয় এবং ইটালির অ্যাম্বাসেডর ওখানে ছিলেন, যে মাঠ পর্যায়ে আমরা মানুষকে বলতে চাই যে সুযোগগুলো কোথায় আছে এবং অবৈধ পথে যাওয়ার অসুবিধাগুলো কি। এই জিনিসগুলোকে আমরা আরও বেশি বেগবান করতে চাই এবং উদ্দেশ্য একটাই যে অভিবাসন হবে আমাদের অন্যতম হাতিয়ার, একমাত্র বা প্রধান হাতিয়ার না। আমি আবারও বলছি, অভিবাসন হবে এবং সেই অভিবাসন হবে গুণগত মানসম্পন্ন, মর্যাদাপূর্ণ এবং নৈতিক অভিবাসন। এটি আসলে আমাদের 8th 5-year প্ল্যানের উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য আমরা 10 দফা
এজেন্ডা নিয়েছি, যার মধ্যে দক্ষতা উন্নয়ন এবং অন্যান্য যে প্রসঙ্গগুলো আমি বলেছি সেগুলো আছে। ধন্যবাদ মাননীয় সচিব। Your Excellency, as His Excellency Dr. Salehin mentioned about the priorities from Bangladesh perspective. So if I ask about your priorities, issues and supports, what will be the issues to collaborate with the Bangladesh? Thank you. Our partnership, as I mentioned already, dates back since 1991, 1992. Will continue to remain with Bangladesh, and we would, of course, prioritize our support in the field of migration, as I said, as a contributor of the development and part of the and also the efforts of the Bangladesh as to implement the Agenda 2030, as we call it, sustainable SDG, Sustainable Development Goals. GCM. Yeah. So Dr. Salehin, His Excellency, has just been mentioning about this SDGs target 10.7. Yep. In order to support, our focus will remain to support the governments on providing technical support and all the support they need in order to make sure that they achieve that particular target for the SDG at first. And second, we also, of course, as part of the UN bigger family in the country, we are also try to work in line with the SDGs and we call it the United Nations Sustainable Development Framework, because UN has its own framework, and in the framework of UN in Bangladesh, which is between 2022-2026, various different UN agencies providing support to different stakeholders in the government. So our part of that framework is to work closely with the Ministry of Expatriate Welfare, Overseas Employment, with Foreign Ministry, because as I said, migration is cross-border, it's international phenomena, and also with other ministries in order to support their efforts and their work plan and their actions on providing as we move forward. We have also been witnessed recently with in the presence of His Excellency and the Secretary Dr. Salehin, also the Foreign Secretary, of launching the task force, the compact task force of Bangladesh, which is another, I would say, achievement, another few steps ahead of the world in implementing of the migration agenda. We would be very closely working with this task force in order to support both Minister of Expatriate Welfare and Minister of Foreign Affairs in their efforts as we move forward. Thank you. As we have limited time and we're very close to finish, so do you have any special messages for Bangladeshi migrants? Well, I would, of course, raise the importance of for the Bangladeshi migrant workers to look for the legal pathways, to always try to use the legal way of migration, and also the message that the work that they do, or the contribution they only not provide through the remittances, but also through their work in the different countries will be respected, but provided they do go through the legal pathway, and we are here to support them in order to make the migration as a choice, not as a necessary. Thank you. Thank you. মাননীয় সচিব, একটু আপনার শেষ বার্তাটি শুনতে চাই, যেটি আসলে আমাদের অভিবাসন খাতকে আরো এগিয়ে নিয়ে যাবে, এবং বিশেষ করে আমাদের অভিবাসী হিসেবে যারা এখনো আগ্রহী বিদেশে যেতে এবং মোদ্দা কথা বাংলাদেশকে উন্নয়নের পথে রাখতে যারা চায়, তাদের জন্য আপনার শেষ বার্তাটি শুনতে চাই খুব ছোট করে। আমাদের বার্তা হচ্ছে এটি যে আমরা বঙ্গবন্ধুর জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখছি। তিনি আমাদেরকে আত্মমর্যাদার, নৈতিকতার কিছু বিষয় দিয়ে গেছেন। আমরা আমাদের অভিবাসন প্রক্রিয়ায় প্রথমত মর্যাদা এবং নৈতিকতাকে সামনে রাখব, এবং এর সাথে যারা জড়িত, একজন সাধারণ কর্মী থেকে রিক্রুটিং এজেন্ট, আমরা যারা মন্ত্রণালয়ে কাজ করছি, তারা দায়িত্বশীল হব, তবেই আমাদের মর্যাদা এবং নৈতিকতা সম্পন্ন শ্রম অভিবাসন নিশ্চিত হবে, এবং সত্যিকার অর্থে এটি একটি উন্নয়নের হাতিয়ার হিসেবে পরিণত হবে, এবং এই লক্ষ্যের জন্য আমরা সবাই একসাথে কাজ করি। এটি হচ্ছে আমার নিজের অঙ্গীকার সবার প্রতি, এবং অন্যের কাছে আমাদের আহ্বান। ধন্যবাদ মাননীয় সচিব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইউর এক্সেলেন্সি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। থ্যাংক ইউ সো মাচ।
দর্শক এতক্ষণ কথা শুনছিলেন আসলে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে আমাদের অভিবাসন খাতটি কতটা গুরুত্বপূর্ণ সেই কথাই কিন্তু আসলে বলছিলেন এবং সেখানে নানাবিধ চ্যালেঞ্জ রয়েছে এবং সেই চ্যালেঞ্জগুলোর নিরসনে সব পক্ষ থেকেই কিন্তু আসলে আন্তরিকতা দরকার, কাজ দরকার এবং সহযোগিতা দরকার। নিশ্চয়ই আপনারা যারা শুনছেন, অভিবাসী হিসেবে যারা শুনছেন কিংবা যে সমস্ত স্টেক হোল্ডাররা এই আয়োজনটি শুনছেন, তারা তাদের প্রত্যেকের জায়গা থেকে সেই সহযোগিতাটুকু করে থাকবেন এবং দিন শেষে ভালো থাকবে আমার আপনার সবার প্রিয় বাংলাদেশ। আজকের আয়োজনে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ।